ক্লান্ত শরীর, বিধ্বস্ত মন যখন বলে ওঠে আপনাকে চলো কোথাও ঘুরে আসি, তখন যদি পাওয়া যায় এমন একটি জায়গা যেখানে নীরব প্রকৃতি সবুজ গালিচা বেছানো ধান ক্ষেতের মধ্যে আপনাকে অভ্যর্থনা জানাবে, থাকা যাবে আধ্যাত্মিক পরিবেশে, সাথে থাকবে গ্রাম্য সরল মনের মানুষ, নদীর কুলুধ্বনি, রাজবাড়ি, জাগ্রত কালী মন্দির, ঘরে বাইরে ছবির শুটিং স্থল ইত্যাদি, তাহলে আসতেই পারেন অফবিট বাঁকুড়ার সোমসার গ্রামে। চলুন দেখে নেওয়া যাক এখানকার কিছু দর্শনীয় স্থান। আমরা গড়িয়া থেকে আমাদের নিজস্ব বাহনে পৌঁছলাম বাঁকুড়ার সোমসার গ্রামের রামকৃষ্ণ মিশনে। এটি একটি প্রত্যন্ত জায়গায় অবস্থিত, যেটি এই মুহূর্তে এই গ্রামে থাকার একমাত্র ঠিকানা। আমরা কলকাতা থেকে কিভাবে রামকৃষ্ণ মিশন সোমসারে পৌঁছলাম ও রামকৃষ্ণ মিশন সোমসারের ওপর সমস্ত তথ্য নিয়ে দুটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, যার লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকলো। নমস্কার, দাঁড়িয়ে আছি সোমসার রামকৃষ্ণ মিশনের গেটের সামনে। তো আমরা এইবার গেটের ভেতর ঢুকবো, ঢুকে আপনাদের এখানকার সমস্ত কিছু দেখাবো। বিশাল কর্মকাণ্ড চলছে, মানে একটা আধ্যাত্মিক পরিবেশ, সেটাকে মানে আরো নতুন ভাবে সব মানে জনসাধারণের জন্য তুলে ধরা হচ্ছে। মানে খুবই সুন্দর একটা অভিজ্ঞতা। আসুন সোমসার রামকৃষ্ণ সংঘের ভিতরটা দেখি। বেলুর মঠের দ্বাদশ প্রেসিডেন্ট স্বামী ভূতেশানন্দজি মহারাজের জন্মভিটার ওপর এই রামকৃষ্ণ মিশনটি অবস্থিত। রামকৃষ্ণ মিশনটি খুবই সুন্দর করে সাজানো, চারদিক সবুজে সবুজ। এখানে রয়েছে দাতব্য চিকিৎসালয়, প্রসাদ কক্ষ, ভক্ত নিবাস বা অতিথিশালা, সুবিশাল একটি প্রসাদ কক্ষ ও গ্রন্থাগার নির্মীয়মান। রয়েছে সুন্দর ফুল ও ফলের গাছ দিয়ে সাজানো বাগান, পার্কিং প্লেস, তার মুখোমুখি মূল মন্দির। মন্দিরে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গলারতির মাধ্যমে মিশনের দৈনিক কাজের সূচনা হয়। তারপর সারা দিন ব্যাপী যথাবিধি পুজো, ভোগ ও সন্ধ্যারতির মাধ্যমে চলে ঠাকুর সেবা। মূল মন্দিরের বাঁদিকে বিশাল বড় মাঠ। মাঠের পেছন দিকে রয়েছে স্বামী ভূতেশানন্দজির মন্দির ও সংগ্রহশালা। তার পিছনে সামান্য একটু হেঁটেই রয়েছে স্বামী ভূতেশানন্দজিরই পারিবারিক জগদ্ধাত্রী মন্দির। এই মন্দিরের ডান দিকে রয়েছে দুটো শিব মন্দির। এই সবগুলি স্বামী ভূতেশানন্দজির পারিবারিক মন্দির ও বহু প্রাচীন। এর পেছনেই রয়েছে মিশনের সবজির বিশাল ক্ষেত। নানা রকমের শাক সবজি এখানে স্থানীয় কৃষকের তত্ত্বাবধানে মিশনের উদ্যোগে ফলানো হচ্ছে। মিশন থেকে হাঁটতে হাঁটতে কিছুটা দূর চলে এসেছি। তো আমরা এবার এখানকার দর্শনীয় স্থানগুলো দেখে নেব। তো মিশন থেকেই একটা টোটো বুক করেছি, যেটাতে করে আমরা বেশ কিছু দর্শনীয় স্থান দেখব। এটা দেখা যায়, আবার টোটো করে ঘুরেও আপনারা দেখতে পারেন। টোটোর নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া থাকবে। রামকৃষ্ণ মিশনের গেট থেকে বেরিয়ে ডান দিকে সামান্য এগোলেই রাস্তার বাঁদিকে পড়ে রাধাকৃষ্ণের হরিমঞ্চ। এখানে তার পাশেই রয়েছে দুটি দোকান, একটি মুদিখানা ও আরেকটি চা চপ মুড়ির। এখানে দুধ চা ও সিজনে লোক সংখ্যা বেশি হলে চপও বানানো হয়। সোমসার রামকৃষ্ণ মিশনে এলে আপনারা এখানকার কিছু স্থানীয় দর্শনীয় স্থান দেখে নিতে পারেন। এটা হেঁটে দেখা যায়। আমরা একটা টোটো নিয়ে বেরিয়েছি। তো টোটোলা একটা জায়গায় দাঁড় করালো, যেখানে
ঘরে বাইরের যে শুটিং হয়েছিল সত্যজিৎ রায় সেইখানটা দাঁড় করালো। ঘরে বাইরের যে শুটিং হয়েছিল যে বট গাছের তলা, এটা সেই বট গাছ, বিরাট বট গাছ, বহু পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। এরই একটা শাখা পোশাখা এখানে একটা হয়েছে। আর একটা জিনিস দেখুন, এই যে বট গাছ, এটা তো শাখা পোশাখা মিলে বিরাট ভাবে হয়ে আছে। এই বট গাছের বিস্তৃতি দেখুন একবার। এইবার তার থেকে এই যে বট গাছটা হয়েছে, এখানে মাঝে জয়েন্ট ছিল, স্থানীয় লোকেরা এই জয়েন্টটা কেটে দিয়েছেন, নিয়ে একটা আলাদা বট গাছ হিসেবে দেখা যাচ্ছে। আর পাশেই দামোদর নদ, এখানেই নৌকাডুবি শুটিংটা হয়েছিল। এটা নৌকো দাঁড়িয়ে আছে, দামোদর বয়ে চলেছে, আর নৌকাডুবির শুটিং এখানেই উনি করেছিলেন। এখানে প্রচুর ছাগল দেখতে পাচ্ছি, পুরো গ্রামটাতে ভর্তি ছাগল। আমরা এরপরে টোটো করে এগোতে লাগলাম। পথে দেখলাম আরো একটা স্থানীয় মন্দির। যেতে যেতে চোখে পড়লো আর একটা মন্দির, হচ্ছে শ্রী শ্রী ঠাকুর বৈরাগ্য মন্দির। এখানে একটা তুলসী মঞ্চ দেখা যাচ্ছে, আর দূরে আরেকটি, আর মন্দিরের পাশে একটা মা মনসা মন্দির, দুপাশে দুটি সিংহ, উপরে শিব ঠাকুর অবস্থান করছেন। যেতে যেতে চোখে বসলো প্রাইমারি স্কুল, সংসার প্রাইমারি স্কুল, পাশে দামোদর বয়ে চলেছে। এই হচ্ছে সোমেশ্বর শিব মন্দির। পাশে একটা নাট মন্দির, একরত্ন বিশিষ্ট এই মন্দির। মন্দিরের চূড়ায় মহাদেব অবস্থান করছেন। শিবলিঙ্গ, মহাদেব অবস্থান করছেন। হর হর মহাদেব। এই যে সোমেশ্বর শিব মন্দির, এই সোমেশ্বর শিব মন্দিরের নাম থেকেই এই পুরো গ্রামের নাম হয়েছে সোমসার। মন্দিরের পাশ দিয়েই দামোদর নদীতে যাওয়ার রাস্তা। আমরা একটু ওই নিচে নামছি, এই হচ্ছে রাস্তা। ভাঙাচোরা মন্দিরের দাম, মানে নদীর পাড়ে যেরকম হয় আর কি। এই হচ্ছে নদীর পাড়, দামোদর সুবিস্তৃত। এখানকার প্রকৃতি কিন্তু খুব অপূর্ব। তীব্র বেগে জল বয়ে চলেছে, খুব সম্ভবত ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। এই হচ্ছে চারদিকের ভিউ। সোমেশ্বর শিব ঠাকুর দেখে আমরা নামলাম দামোদরের তীরে। মানে অপূর্ব সুন্দর জায়গা, আর পুরো নির্জন, কেউ কোথাও নেই। দামোদরের জল কিছুটা বেড়ে রয়েছে, আর প্রচুর ফেনা ভেসে যাচ্ছে। মানে খুবই সুন্দর লাগছে দেখতে, নির্জন প্রকৃতি, অপূর্ব অনুভূতি। এরপরে আমরা জমিদার মুখার্জিদের কালী মন্দির দর্শন করতে এলাম। মন্দিরের ঢোকার মুখেই পরে দুটি প্রাচীন শিব মন্দির, যেগুলি প্রায় 250 বছরের পুরনো। সম্প্রতি মন্দির দুটি রিনোভেট করা হয়েছে। প্রশস্ত মন্দির চত্বরের বাঁ দিকে একটি বড় পুকুর
ও প্রাচীন ভগ্নপ্রায় তোরণদ্বার, মুখোমুখি পঞ্চমুণ্ডির আসন। মূল প্রাচীন মন্দিরটি ভেঙে যাওয়ার পর সামনে নতুন একটি মন্দির নির্মাণ করা হয়েছে। এই মন্দিরে বছরে একবারই পুজো হয়। দীপান্বিত অমাবস্যার রাতে মা কালী এখানে তন্ত্রমতে পূজিত হন। এই মা অত্যন্ত জাগ্রত, তাকে নিয়ে নানা অলৌকিক কাহিনী প্রচলিত আছে। আগে এখানে নরবলি দেয়া হতো, এখনো এই পূজায় লাগে নররক্ত। এই মা কালী ও তার অলৌকিক কাহিনী নিয়ে একটি আলাদা সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে, ওপরে আই বাটনে তার লিঙ্ক দেয়া থাকলো। মুখার্জিতে কালী মন্দির থেকে বেরিয়ে যেতে যেতে চোখে পড়ল রামকৃষ্ণ মিশন সংসার পরিচালিত একটি স্কুল, যেখানে 120 জন দুস্থ বালক বালিকাদের নিঃশুল্ক শিক্ষা সহায়তা ও পুষ্টিকর খাদ্য দেওয়া হচ্ছে। এরপরে গ্রামের পথে যেতে যেতে চোখে পড়ল একটি ধানের গোলা, যেটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। ধান ঝাড়াই করে, এটা হচ্ছে ধানের গোলা। এবার সেই ধান বস্তা করে বিক্রির জন্য যাচ্ছে। এই ধান মাপাপি হচ্ছে, এই ধানের গোলা থেকে ধান বেরোচ্ছে, বস্তা করে ওজন করে বিক্রির জন্য সব চলে যাচ্ছে। এটা কি একটা মাপ আছে না, যে কতটা ধরলো? কত করে ধরছে এটা? 55 কিলো। 55 কিলো। আর এইখানে আছে কতটা? 80 বস্তা। বাবা, টোটোয় করে যেতে যেতে চোখে পড়ল কাশফুল গোছা করে বেঁধে দড়ি দিয়ে আটকানো আছে। এগুলো কিন্তু বালিশ নয়, ঘর ছাওয়ার কাজে লাগে। এবার চলে এলাম দামোদর ও শালী নদীর সঙ্গমস্থলে। এই দামোদর নদ বয়ে চলেছে, আর এই বাঁদিকে শালী নদী। এখানে বিভিন্ন নৌকো সারানোর কাজ চলছে, নৌকো দাঁড়িয়ে আছে। ঠিক এই জায়গাটায় এসে শালী নদী দামোদরের সঙ্গে মিশেছে। এই শালী নদীর উৎপত্তি কোড়াহিল থেকে। এখানে অনেকের জীবিকা নদী থেকে মাছ ধরা। নদীর একধারে প্রচুর ফেনা ভাসছে, আর একদিকে দিগন্ত বিস্তৃত দামোদর বয়ে চলেছে। এখানটা বিভিন্ন যন্ত্রপাতি রাখা আছে পাড়ে। এই হচ্ছে চারদিকের ভিউ। জাস্ট অপূর্ব লাগছে সকালবেলা। পাখির আওয়াজ ভেসে আসছে, পিউ পিউ। এই শালী নদীতে মাছ ধরা হচ্ছে, দেখুন কি সুন্দর করে। বিভিন্ন পিয়ালি মাছ এবং বিভিন্ন ধরনের মাছ। এখানে নৌকো সারাইয়ের কাজ চলছে, আর এই মাছ ধরার দৃশ্য। দূরে ধান ক্ষেত দেখা যাচ্ছে। এবার চলে এলাম আমরা সংসার রাজবাড়ি, যা পালেদের জমিদার বাড়ি নামেও পরিচিত। এটি হচ্ছে হাট পুকুর। এই পুকুরের পেছনে হাট বসে। আমরা জেনে নিই এই বাড়ির ইতিহাস। বাঁকুড়ার এই পালবাড়ির প্রতিষ্ঠাতার নাম চন্দ্রমোহন পাল, যার সাথে আছে কলকাতার চাঁদপাল ঘাটের যোগসূত্র। একসময় বিলিতি কাপড়ের ব্যবসা করে প্রচুর ধনসম্পত্তি করেছিলেন এই চন্দ্রমোহন পাল। কাপড়ের ব্যবসার সুবিধার জন্য তিনি গঙ্গার গড়ে তোলেন ফেরিঘাট, যা এখন চাঁদপাল ঘাট নামে পরিচিত। তিনি ইন্দাস গ্রামের 6টি মৌজা কিনেছিলেন বর্ধমানের রাজাদের কাছ থেকে, আজ থেকে প্রায় 250 বছর আগে, একটি জমিদারি পত্তনের জন্য। সংসার গ্রামে তিনি গড়ে তুলেছিলেন এক বিরাট জমিদার বাড়ি। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই প্রাচীন ঐতিহাসিক বাড়িতে। 250 বছরের পুরনো, বয়সে ভারাক্রান্ত
এই জমিদার বাড়ি। ইট, কাঠ, পাথরের মলিনতা যার সাক্ষ্য বহন করে চলেছে। চন্দ্রমোহন পাল এই বাড়িতে দুর্গাপূজার শুরু করেছিলেন। তিনি পুজোর সময় সোমসার গ্রামের প্রজাদের জন্য দামোদর ঘাটে কলকাতা থেকে দামি কাপড় নিয়ে আসতেন এবং বিলি করতেন গ্রামের প্রত্যেক প্রজাকে। এটি হচ্ছে একটি দুর্গা মন্দির যেখানে আজও প্রতি বছর পুজো হয়। এখানকার কারুকাজগুলো দেখলে বোঝা যায় আগে কি সুন্দর অবস্থায় ছিল। আর এখানে হচ্ছে দুর্গা প্রতিমার কাঠামো। প্রতি বছর এই কাঠামোতে মাটি লেপে মূর্তি তৈরি করে পুজো করা হয়। এখানে উপরে কড়িবর্গা সিলিং এ, আর দরজার ঠিক ওপরে কি সুন্দর কাজ দেখুন। এখানে পঙ্খের কাজ করা আছে। একটা ধ্বংসস্তূপ কিছু একটা ছিল আগে। এখানে সব নতুন করে তারা বাড়ি বানিয়ে এখন আছেন, পালবাড়ির বংশধরেরা। আমরা একটু বাড়িটার ভেতর ঢুকছি। ঢোকার মুখে যে দরজাটা আছে, এই দরজার গায়ে সুন্দর করে কারুকাজ করা দেখুন। এখন নষ্ট হয়ে গেছে, কিন্তু আগে বেশ সুন্দর ছিল। এই হচ্ছে বহু পুরাতন বাড়ির মধ্যে ঢুকছি। এই হচ্ছে সেই রাজবাড়ি ভগ্নস্তূপ অবস্থা। ভেতরে সব চামচিকি। ওইটা নারায়ণ মন্দির এবং দামোদর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণ মূর্তি। এবার আমরা কথা বলে নেব এই পালবাড়ির অন্যতম সদস্য শ্রী উদয় কুমার পালের সঙ্গে। আমার নাম উদয় কুমার পাল। আমার পূর্বপিতামহ চন্দ্রমোহন পাল এই বাড়ি বানিয়েছেন, মানে আনুমানিক ২২ বছর আগে তৈরি হয়েছে। এখানে আমাদের দুর্গাপুজো হয়, দুর্গাপুজোর সময় বিষ্ণু মন্দির আছে, কৃষ্ণ মন্দির আছে, রেগুলার নিত্য সেবা হয়। এই বাড়ির পুরো ইতিহাস অনেক আছে। আমার দাদুরা তখন শুনেছি এখানে নৌকা করে সব জাহাজে করে মাল আসতো। মানে পুজোর সময় প্রচুর দরিদ্র নারায়ণ সেবা হতো, প্রচুর মানুষ খাওয়া দাওয়া করতেন, যাত্রা পালা হতো এখানে। তারপরে একটা ঝাড় ছিল, ঝাড় বাদিত চলতো, গ্রামের মানুষ আসতেন খাওয়া দাওয়া করতে, পুজোর সময় অনেক আনন্দ পেতেন। আমার এখন মোটামুটি পঞ্চপুরুষ চলছে এটা। আমরা ভাবে পুজোটা ছোট করেও আগের মতো আনতে পারি, ছোট করে আনছি, কিন্তু পুজোটা হচ্ছে। এটা হচ্ছে বিষ্ণু মন্দির। ভগবান বিষ্ণু অধিষ্ঠান করছেন এখানে। এই যে চন্দ্রমোহন পাল বাড়ি এক বংশধর, ওনাদের বাড়িতে এসছি। ওনাদের ব্যবহার খুব ভালো। তো বাড়ির ছাদে এসছি, ছাদ থেকে হাটপুকুরের ভিউটা দেখাচ্ছে। এই বাড়ির ছাদ থেকে এই দেখুন হাটপুকুর, তার পুরো দৃশ্য। পাশে ওটা দামোদর নদী বয়ে চলেছে। আর এইদিকে পুরনো রাজবাড়িটা ছাদ থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে এখন পুরনো রাজবাড়িটার অবস্থা। হ্যাঁ, সব ওটার জন্য সব চারদিকে ব্যবস্থা করা আছে, মানে দুই থেকে নামতে পারবেন। মানে এই পাঁচিলটাতে সারা পাঁচিল এই রাউন্ডটা পড়েছিল আমরা, এইরকম করে আমরা ফেলে বাড়ি যখন বাড়ি করার সময় ফেলে ভেঙে দিলাম। আচ্ছা, না হলে আর হবে কি? নাহলে হবে না। এই দেখুন ওইটা এখনো একটা আছে। ২২ বছর ধরে দেখুন এখন অবস্থা এভাবে আছে। ওইসব আছে তো। এখনো চকচক করছে। ঠিকই। কিভাবে এই যে ছাদা ডেটে দেখুন কিভাবে জল মাঠ খেয়েও ওই জিনিসটা এখন গেটে দেখুন ওর। ঠিকই। এই যে রাধাকৃষ্ণ মন্দির আর বিষ্ণু মন্দির দেখলাম, তার উপরে অংশটা দেখা যাচ্ছে। এই রাজবাড়ির পাশেই আরেকটি দুর্গা মন্দির আছে,
শীতশুদ্ধ দুর্গা মন্দির কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে দুর্গা ঠাকুরের কাঠামো রাখা আছে। এবারে আমরা এলাম রক্ষাকালী মন্দিরে। এটি রামকৃষ্ণ মিশন সংসদ থেকে সামান্য দূরত্বে অবস্থিত। মেন রাস্তার পাশে দুপাশে ধান ক্ষেতের মধ্যে দিয়ে মাটির রাস্তা করা আছে এই মন্দিরে যাওয়ার জন্য। এখানে দীপান্বিতা অমাবস্যার দিন বছরে একবার মার পূজা হয়। বছরের বাকি সময় এখানে ঘট পূজা করা হয়। দুপুর 12টায় পুরোহিত মশাই এসে এই পূজা করেন। এই মাও খুব জাগ্রত। এটি নাট মন্দির। এর পাশেই রয়েছে একটি তেঁতুল গাছ, যা প্রায় শতাব্দী প্রাচীন পুরানো। এই গাছের তলায় একটি চওড়া বেদিতে ঘট রাখা আছে, যাকে পূজা করা হয়। আগে তেঁতুল গাছের তলায় ঘট রেখে পূজা করা হতো। সাম্প্রতিককালে তেঁতুল গাছের তলায় বেদি নির্মাণ করে ঘট পূজা করা হচ্ছে। এরপরে আমরা ফিরে গেলাম রামকৃষ্ণ মিশনে। দুপুরবেলা মিশনে গিয়ে প্রসাদ খেয়ে নিলাম, তারপরে বিশ্রাম নিলাম, একটু বাদে বেরোলাম। বিকেলবেলা সংসার গ্রাম মিশনের পাশে দেখতে বেরিয়েছি। ঘুরে ঘুরে দেখছি গ্রাম্য পরিবেশ। এখানে বেশ খাটাল আছে, বেশ কিছু মাটির বাড়িও আছে। ঘুরতে ঘুরতে চলে এলাম একটি শিব মন্দিরের সামনে। বহু পুরনো, প্রায় 250-300 বছর। এখানে দেখুন বিভিন্ন সূক্ষ্ম টেরাকোটার কাজ রয়েছে। সামনে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। ভেতরে মহাদেব অবস্থান করছেন, শিবলিঙ্গ। পরের দিন আমরা সকালবেলার প্রসাদ খেয়ে মিশন থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য রামকৃষ্ণ মিশন ইন্দাস, যেটি তান্ত্রিক সাধক গৌরী পণ্ডিতের জন্মভিটা ও সাধনভূমি। আমরা চলে এসেছি পণ্ডিত গৌরীকান্ত তর্কভূষণ, যিনি একজন বিশিষ্ট সাধক, পণ্ডিত এবং তান্ত্রিক ছিলেন, তার বাসভূমিতে। ইন্দাস গ্রাম হচ্ছে তার বাসভূমি। আমরা সেখানে সংসার রামকৃষ্ণ মিশন এখানে একটা শাখা তৈরি করেছে। এটা একটা রামকৃষ্ণ মিশন তৈরি হতে যাচ্ছে, আমরা সেটা একটুখানি দেখে নেব। চলুন। ডান দিকে একটা রাস্তা আছে, এখান দিয়ে যাওয়া যায়, আবার এটা দিয়েও যাওয়া যায়। প্রাচীন বাঁকুড়া বা মল্লভূমের রাজপুত বংশোদ্ভূত রাজা ইন্দ্রহাসের নামানুসারে এই গ্রামের নাম হয় ইন্দাস। এখানেই 1820 খ্রিস্টাব্দে এক সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারে জন্ম হয় গৌরী পণ্ডিতের। তিনি নবদ্বীপ ও কাশী থেকে অধ্যয়ন করে ন্যায় ও তর্কশাস্ত্রে পাণ্ডিত্য লাভ করেন এবং কাশীর তৈলঙ্গ স্বামী কাছে হঠযোগ সাধন করেন এবং তন্ত্রমতে মা কালী সাধনায় সিদ্ধি লাভ করেন। তিনিই প্রথম শ্রী রামকৃষ্ণদেবকে অবতার হিসেবে স্বীকৃতি দেন। এটি গৌরী পণ্ডিতের পারিবারিক শিব মন্দির। এটি সম্প্রতি রিনোভেট করা হয়েছে। তার জন্মের আগে এই শিবলিঙ্গ থেকেই দিব্যজ্যোতি উদ্ভূত হয়ে তার মা হৈমবতী দেবীর শরীরে বিলীন হয়ে গেছিল। একটি শিবলিঙ্গ রাখা আছে। এর পাশেই আর একটা শিব মন্দির আছে। এখানে মনসা মন্দির। এর সামনেই রয়েছে একটি পুকুর, যাকে বলা হয় পুণ্যি পুকুর। এটিও গৌরী পণ্ডিতের পারিবারিক সম্পত্তি। এখানেই তিনি জীবনের শেষ পর্যায়ে তার সাধনার সকল সামগ্রী, যেমন মালা, পঞ্চমুণ্ডির আসন ইত্যাদি বিসর্জন দিয়েছিলেন।
এই পুকুরের পাশে লাগানো হয়েছে কিছু গাছ, যেগুলি এসছে রামকৃষ্ণ মিশন সংসার থেকে। এই গাছগুলি এখানকার শোভাবর্ধনের জন্য লাগানো হয়েছে। এইখানেই ছিল গৌরী পণ্ডিতের বসত বাড়ি। এই স্থানে বর্তমানে রামকৃষ্ণ মিশন এই গৌরী পণ্ডিত স্মৃতিকেন্দ্রটি স্থাপন করেছে। এই হাতের ওপর অগ্নিশিখা স্থাপত্যটির পেছনে একটি কাহিনী আছে। মা কালীর কৃপায় সিদ্ধপুরুষ গৌরী পণ্ডিত নিজের হাতের তালুতে 1 মণ কাঠ রেখে যজ্ঞ করতেন তিনি। তার হাত নেমে যেত না অথবা পুড়েও যেত না। এই স্থাপত্য সেই ঘটনারই চিহ্নস্বরূপ। এই বসতভিটার বাঁদিকেই রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দির। বেলুড় মঠের উদ্যোগে সম্প্রতি মন্দিরটি নতুনভাবে তৈরি হচ্ছে। মন্দিরে রাখা শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা ও স্বামীজির বাঁধানো ফটো বর্তমানে রাখা রয়েছে সামনেই একটি বাড়ির ঠাকুর ঘরে। আমরা সেখানে গিয়ে দেব দর্শন করে এলাম। এই পুরো জায়গাটাই বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন টেক আপ করেছে এবং এটা সংসার রামকৃষ্ণ মিশনের শাখা হিসাবে এই ইন্দাস রামকৃষ্ণ মিশন কাজ করবে। বসতভিটা দেখে বেরিয়ে হেঁটে গলিপথের শেষে মা জগদম্বার মন্দিরে এলাম। এখানেই গৌরী পণ্ডিত নিজের হাতে মা জগদম্বার মূর্তি করে পুজো করতেন। এই স্থানে আজও মা জগদম্বা ও মা কালীর পুজো হয়। কালী মূর্তি করেন বরদাপ্রসাদের বর্তমান বংশধর ধর্মপ্রসাদ ভট্টাচার্য। পুজোও তিনিই করেন। মন্দির প্রাঙ্গণে জগদম্বার কাঠামো রাখা আছে। গৌরী পণ্ডিতের ভ্রাতা বরদাপ্রসাদের বংশধর ধর্মপ্রসাদ ভট্টাচার্য মহাশয় নিজ হাতে নির্মিত এই বছরের মা কালীর মূর্তি। মার পূজা তিনি নিজেই সম্পন্ন করেন। গৌরী পণ্ডিতের ব্যাপারে তিনি সমস্ত তথ্য দিয়ে আমাদের সাহায্য করেছেন, তার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। জগদম্বার মন্দির দেখে মিনিট 5 হেঁটে গ্রামের পূর্ব দিকে সিদ্ধিডাঙাতে এসে পৌঁছলাম। আমাদের এই ব্যাপারে সাহায্য করেছিলেন ইন্দাস গ্রামের এক ভক্ত শ্রী সংগ্রামী ভান্ডারী মহাশয়। দূরে যে পুকুরটা দেখা যাচ্ছে ওখানে গৌরী পণ্ডিত তার নাড়ি ভুড়ি পরিষ্কার করতেন। এটি জঙ্গলাকীর্ণ স্থান। এখানে আগে শ্মশানভূমি ছিল, যা এখন দূরে সরে গেছে। এখানে রয়েছে গৌরী পণ্ডিতের কালী সাধনা স্থল। এইখানে বসে পঞ্চমুণ্ডির আসনে বসে গৌরী পণ্ডিত সিদ্ধি লাভ করেছিলেন। এটা সেই শ্যাওড়া গাছ যার তলায় বসে উনি সিদ্ধি লাভ করেছিলেন। খুবই পুণ্যভূমি এটা। সামনে চওড়া রাস্তা থেকে এই ছোট রাস্তায় এসে এই সাধনা স্থলে আসা যায়। এই রামকৃষ্ণ মিশন ইন্দাস নিয়ে একটি ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, যার লিঙ্ক ওপরের আই বাটনে দেয়া থাকলো। এইখানেই শেষ হলো আমাদের অফবিট বাঁকুড়ার সংসার ও ইন্দাস গ্রামের দর্শনীয় স্থানগুলির ভ্রমণ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হবে।